প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি সাদাত কলেজে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আমি প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমার যে কোর্স সেটি বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। আজ এ থেকে সপ্তম অধ্যায়ের থেকে যে সপ্তম অধ্যায়ের যে টাইটেল বাংলাদেশ এবং এর প্রতিবেশী, তো এই অধ্যায়ের থেকে আজকে আমরা ডিসকাস করব ভারত বাংলাদেশ সম্পর্ক। তোমরা সবাই জানো ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের সীমানার তিন দিকেই ভারত। বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম থেকেই ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। 1971 সালে প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দান, মুক্তিযুদ্ধে সহায়তা, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী প্রবাসী মুজিবনগর সরকার গঠন প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুতেই ভারতের অবদান অনস্বীকার্য। তো স্বাধীনতা পরবর্তীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন দাঁড়ালো সেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। বাংলাদেশ যেরকম একটি জাতীয়তাবাদী রাষ্ট্র, বাঙালি জাতি অধ্যুষিত বাংলাদেশ, অনুরূপভাবে ভারত ও একটি জাতি রাষ্ট্র, কিন্তু ভারতে রয়েছে বিভিন্ন জাতির সমষ্টি। 1947 সালে যখন পাকিস্তান এবং ভারত নামক দুটো পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন যে বাংলা প্রদেশ ছিল সেটা ভেঙে, যেরকম একবার বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, আবার 1947 সালের ভারত স্বাধীনতা আইনে বঙ্গভঙ্গ ঘটে এবং এর একটি পশ্চিম অংশ সেটি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। পশ্চিম অংশে অধিকাংশ বাঙালি অধ্যুষিত এলাকা এখন ভারতের অংশ। 1971 সালে পাকিস্তান বিরোধী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় বাঙালি সম্প্রদায় ও ভারত সরকারের ভূমিকা উল্লেখযোগ্য। অর্থাৎ পশ্চিম বাংলা এবং ভারত সরকারের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য। 1971 পরবর্তী অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালে ফারাক্কাবাদ, সীমান্তে বাঙালিদের হত্যা, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের ভারতীয় সাহায্য, মদত দান সহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য দূরত্ব থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্ক সার্বিক দিক থেকে বন্ধুত্বপূর্ণ। দুটি দেশই একসাথে জাতিসংঘ, সার্ক, বিমস্টেক, আইওরা এবং কমনওয়েলথের সাধারণ সদস্য। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়েই বা সময়েই বাংলাদেশ এবং ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। 1970 সালের শেষ অংশে এবং 80-র দশক জুড়ে বিভিন্ন স্নায়ুযুদ্ধে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো গভীর হয়। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উদারীকরণের সূত্রপাতের সাথে সাথে তারা বৃহত্তর প্রবৃদ্ধি ও বাণিজ্যের উদ্ভাবন ঘটায়। পরবর্তীতে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারের মেয়াদে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ও ভারত দুইটি দেশই সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন কৌশলগত অংশীদারি হিসেবে ভূমিকা রেখেছে। ফলে তারা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠে। দ্বিমুখী বাণিজ্য আয় প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে বলে অনুমান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে অর্থনৈতিক বিনিময় বিস্তৃতকরণের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ত্বরান্বিত হয়। বাংলাদেশের ঢাকায় যে ভারতীয় দূতাবাস রয়েছে তার হাই কমিশন অফিস, রাজশাহী ও সিলেটের সেক্রেটারি কমিশন অফিস রয়েছে। পাশাপাশি বাংলাদেশের অফিস রয়েছে ভারতে।
ভারতের দিল্লিতে রয়েছে বাংলাদেশি দূতাবাসের হাই কমিশন অফিস এবং মুম্বাই ও কলকাতায় ডেপুটি কমিশন অফিস রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের সম্মাননা স্বরূপ 2014 সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত সে সময়কার নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ বাক্য পাঠের অনুষ্ঠানে অন্যতম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ 2014 সালের জুনে বাংলাদেশে তার প্রথম আন্তর্জাতিক সফর করেন। 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে স্থল সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। 2014 সালের জরিপ অনুযায়ী 70% বাংলাদেশি জনগণ ভারতের পক্ষে ইতিবাচক মত প্রকাশ করেছে। এবার আমরা দেখি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ সমূহ। বাংলাদেশ ভারতের প্রথম এবং প্রধান বিরোধটি হচ্ছে ফারাক্কাবাদ বিষয়ক বিরোধ। এছাড়া রয়েছে 3 বিঘা করিডোর, শিলিগুড়ি করিডোর, অর্থনৈতিক ট্রানজিট বিষয়ক বিরোধ, উভয় দেশের যৌথ সংগঠন বঙ্গ সেনা এবং হরকত আল জিহাদের, এইগুলো হচ্ছে জঙ্গি সংস্থা, এদের সশস্ত্র কর্মকাণ্ড, বাংলাদেশ এবং ভারতের অন্যতম প্রধান সমস্যা সেটা কি হচ্ছে ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যা। এছাড়াও রয়েছে বিরোধ ভারতের সাথে বাংলাদেশের বঙ্গোপসাগরের মালিকানা সংক্রান্ত সমস্যা, যা সমাধানের পূর্বেই দুটি রাষ্ট্রই একই এলাকা নিজেদের বলে দাবি করে আসছিল। তো মূলত 1975 সাল থেকে 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পূর্ব পর্যন্ত সময়ে ভারত বাংলাদেশ অবস্থা ছিল অনেকটা শীতল। বিভিন্ন ইস্যুতে তৎকালীন যে সরকারগুলো ছিল তারা ভারতের সমালোচনা করত, প্রকাশ্যেই সমালোচনা করত, এবং তখনকার সরকার সমূহের পররাষ্ট্রনীতি ছিল অনেকটা পাকিস্তান ঘেঁষা। তো 1996 থেকে 2001 সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে তিনি ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন এবং তারই প্রেক্ষিতে গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পন্ন হয়। পুনরায় 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের সাথে ভারতের আবার ঘনিষ্ঠ সম্পর্ক সূচনা ঘটে। 2011 সালের সেপ্টেম্বর মাসে দুই দেশই তাদের 4 দশকের পুরাতন সীমানা সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির নাম ছিল 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর চুক্তিটি বাংলাদেশে বঙ্গবন্ধুর আমলেই এটির অনুমোদন দেওয়া হলেও ভারত সরকার এটি তাদের আইনসভায় পাশ করায়নি। ভারত বিষয়টা হচ্ছে 3 বিঘা করিডোরটা কি, যে বাংলাদেশের সীমা ভারতের সীমা এই দুটোর পরে একটি জায়গায় বাংলাদেশের একটি অংশ ছিল, ফলে ওই এলাকায় বাংলাদেশের লোকজনের প্রবেশ করতে গেলে ভারতের সীমানা ক্রস করে যেতে হয়। ওই ভারতের ওইখানে জায়গার পরিমাণ ছিল 3 বিঘা। ওই 3 বিঘা ভিতর দিয়ে বাংলাদেশের আসা যাওয়া এটি না হওয়ার ফলে কি হতো, ওই ভারতীয় সীমার পার্শ্ববর্তী যে এলাকায় বাঙালিরা বসবাস করতো তারা তাদের মাতৃভূমির সাথে যোগাযোগ রাখতে পারতো না, আসা যাওয়া করতে পারতো না। এরই প্রেক্ষিতে 2011 সালের সেপ্টেম্বর মাসে 3 বিঘা করিডোর দিয়ে 24 ঘন্টা যাতায়াতে ভারত সম্মত হয়। এছাড়াও দুটি দেশ তাদের নিজ নিজ সীমানায় অবস্থিত ছিটমহল বিনিময়ে সম্মত হয়। ছিটমহল গুলো বিনিময় করার ফলে কি হলো, যে তাদের যে সীমানাটা বাউন্ডারিটা সেটা সুশৃঙ্খলতা লাভ করে। 2012 সালে বাংলাদেশ ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কর্তৃক ত্রিপুরায় নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ভারী মেশিন, টারবাইন এবং কার্গো পারাপারের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেয়। অর্থাৎ ত্রিপুরাতে যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে সেটার জন্য যে প্রয়োজনীয় কিছু উপকরণ বা সামগ্রী, ভারী মেশিন, টারবাইন, কার্গো, এগুলা সরাসরি ভারত ত্রিপুরাতে পাঠাতে পারছিল। সেজন্য বাংলাদেশে ভূমি ব্যবহারের প্রয়োজন হয়। ট্রানজিট চুক্তির মাধ্যমে
ভারতীয় সরকার এটি করতে সক্ষম হয় এবং বাংলাদেশ তাতে অনুমতি প্রদান করে। বাংলাদেশের সাথে ভারতের ৩৫ বছর মেয়াদী বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি হয়। ভেড়ামারা সঞ্চালন লাইন, যার ৪০ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। এটি দ্বারা দুই দেশের সাব স্টেশনকে সংযুক্ত করা হয়। দুটি দেশ যৌথ উদ্যোগে বাংলাদেশের রামপালে একটি ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সম্মত হয়। ২০১৩ সালের এটি একটি চমৎকার চুক্তি। ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ভারত পাকিস্তান ওয়াগা সীমান্তের মতো, অর্থাৎ ভারত পাকিস্তানের একটা বর্ডার যেটির নাম হচ্ছে ওয়াগা, সেই সীমান্তের মতো পেট্রাপোল, এটি হচ্ছে ভারতের অংশ এবং বাংলাদেশের অংশ হচ্ছে বেনাপোল। এই পেট্রাপোল বেনাপোল সীমান্ত পয়েন্টেও প্রতিদিন দিবা সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠানে অংশ হিসাবে রয়েছে প্যারেড, মার্চ পাস্ট এবং দুই দেশের পতাকা সন্ধান করে যেটা ঘটে দিবা সমাপ্তি, মানে দিনের শেষে দুই দেশের পতাকা অবনমন। এর মাধ্যমে কি হচ্ছে, দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালের ৭ই মে ভারতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশি কূটনীতিকদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে আসলে ভারতীয় সংসদ, যেটা ভারতের আইনসভা, সেখানে বাংলাদেশি কূটনীতিকদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুমোদন করে, যা ভারতীয় সংবিধানের ১০০তম সংশোধনী। এর ফলে ভারত বাংলাদেশের সীমানা নিয়ে ৬৮ বছরের বিবাদ শেষ হয়। ৬৮ বছর তো বাংলাদেশের বয়স এখনো হয়নি, তারপরেও আরো ৫ বছর আগে কিভাবে হলো? বিষয়টা হচ্ছে এই সীমানা বিরোধটা পাকিস্তান আমল থেকেই চলে আসছিল, সেটি যোগ করে বাংলাদেশের যে ৪৫ বছর আর ভারতের, অর্থাৎ ৪৭ সাল থেকে ১৯৪৭ সাল থেকে ২০১৫, এই হচ্ছে ৪৮ বছর। এই ৪৮ বছর ৬৮ টোটাল ৬৮ বছরের বিরোধের মীমাংসা করা হয় ৭ই মে ২০১৫ সালে ভারতীয় সংসদে ভারতের সংবিধানের ১০০তম সংশোধনীর মাধ্যমে। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়। সেটি উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের ১৩ বছরের নিচে এবং ৬৫ বছরের উপর বয়সের নাগরিকদের ৫ বছরের জন্য মাল্টিপল পর্যটক ভিসা দিতে রাজি হয় ভারত। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক জোন বা এলাকা স্থাপন, খুনের অভিযোগপ্রাপ্ত কোনো আসামি ভারতে পালিয়ে থাকলে তাকে স্থানান্তর। তোমরা এই বেশ কয়েক মাস আগে দেখেছো ভারত থেকে বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনি মেজর মাজেদকে ভারত থেকে বাংলাদেশে এনে, অর্থাৎ আইনি এই চুক্তিনামার মাধ্যমে বাংলাদেশে এনে তার শাস্তি কার্যকর করা হয়। ত্রিপুরা থেকে অতিরিক্ত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনয়ন করা হয়। মৈত্রী এক্সপ্রেস, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক ট্রেন চলাচল হয়, সেই ট্রেনটির নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেসের সময় বাড়ানো, অর্থাৎ ২ দিনের জায়গায় ৩ দিন বা ৩ দিনে ৪ দিন, এরকম এটার চলাচলের সময় ডিউরেশন বাড়ানো এবং ঢাকা, গুয়াহাটি ও শিলং এর মধ্যে বাস যাতায়াতের ব্যবস্থাকরণ। বাংলাদেশ তার ভূমি ও অবকাঠামো ব্যবহার করে ভূমিবেষ্টিত উত্তর পূর্ব ভারতে খাদ্যশস্য পরিবহনের অনুমতি দেয়। অর্থাৎ বাংলাদেশের ভূমি অবকাঠামো ব্যবহার করে ভারতের যে উত্তর পূর্ব অংশ, সেখানে খাদ্যশস্য পরিবহন করার অনুমতি বাংলাদেশ সরকার ভারতকে দেয়। এটি ট্রানজিট। ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সফর করেন এবং দুইটি দেশের মধ্যে ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়। $২০০ কোটি ঋণ বিষয়ক সমঝোতা হয়, $৫০০ কোটি বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের ৩১শে জুলাই ২০১৫ মধ্যরাতে ১৬২টি ছিটমহল বিনিময়ের মাধ্যমে ৫০,০০০ বিচ্ছিন্ন নাগরিক, যাদের কোনো জাতীয়তার পরিচয় ছিল না, তারা ভারত অথবা বাংলাদেশের নাগরিক হন।
অর্থাৎ যে ছিটমহল যে চুক্তিতে অনুষ্ঠিত হয়, সে চুক্তির ফলে কি হচ্ছে, এই যে নরেন্দ্র মোদী সাহেব যে 22টি চুক্তি স্বাক্ষর করেন, তার মধ্যে একটি চুক্তি অনুযায়ী 31শে জুলাই 2015 মধ্যরাতে 162টি ছিটমহল বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ কিছু ছিটমহল ভারতকে প্রদান করে, আবার ভারত কতগুলো ছিটমহল বাংলাদেশকে প্রদান করে। এর ফলে 50,000 নাগরিক যাদের সুনির্দিষ্ট জাতীয়তা পরিচয় ছিল না, তারা কোন দেশের নাগরিক সেটি স্পষ্ট ছিল না, এই 162টি ছিটমহল বিনিময়ের মাধ্যমে এই 50,000 ব্যক্তির নাগরিকতা লাভ করেন। কেউ ভারতের নাগরিক হন, আবার অনেকেই বাংলাদেশের নাগরিক। এই ছিটমহল বিনিময়ের মাধ্যমে এই 50,000 জনগণের দীর্ঘ বঞ্চনার ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। এই বিনিময় ছিটমহল বাসিন্দাদের সুযোগ করে দেয়, যারা যে দেশের ভিতর আছে সেই দেশেই থাকতে পারবে, অথবা চাইলে পাশের দেশের নাগরিক হয়ে যাবে। ভারতের ভিতরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহলের বাসিন্দার সংখ্যা ছিল 14,200 জন, যারা সবাই ভারতেই থেকে যায় ভারতীয় নাগরিক হিসাবে। আর বাংলাদেশের ভিতরে থাকা ভারতের 111টি ছিটমহলের প্রায় 41,000 অধিবাসীর অধিকাংশই বাংলাদেশে থেকে যায়, শুধুমাত্র 979 জন ভারতে স্থানান্তরিত হয়। তো বিষয়টা দাঁড়াচ্ছে কি, দীর্ঘ সময় ধরে ভারতীয় অংশের মানে ভারতীয় ছিটমহল যেগুলা বাংলাদেশের ভিতর ছিল, সেখানে ভারতীয় নাগরিক হিসেবেই যারা বসবাস করত, তারা আর বাংলাদেশ ছেড়ে যায়নি, তারা বাংলাদেশেই থেকে যায়। আবার ভারতীয় অংশে বাংলাদেশের যে ছিটমহল গুলো ছিল, সেখানে যারা বাংলাদেশি ছিলেন, তারাও যেহেতু দীর্ঘদিন ধরে ওখানে থাকতেন, ফলে তাদের সবকিছুই, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, সামাজিক পরিবেশ, সবকিছুই ওই এলাকাতেই যেহেতু ছিল, তারাও আর আমাদের দেশে ফিরে আসেনি। আমাদের দেশ থেকেও 41,000 অধিবাসীর মধ্যে মাত্র 979 জন ভারতে স্থানান্তরিত হয়, বাকি সবাই আমাদের দেশেই থেকে যায়। এই ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশ পায় 17,258 একর ভূমি, আর ভারত পায় 7,110 একর ভূমি। অর্থাৎ এখানে বাংলাদেশ প্রায় 10,000 একরও ভূমির বেশি জায়গা নতুন করে অর্জন করে। 2018 সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 130 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করেন। এই পাইপলাইনের মাধ্যমে 4 লক্ষ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে ভারত থেকে পাঠানো হবে। সেপ্টেম্বর 2018-তে বাংলাদেশের মন্ত্রিসভা একটি চুক্তির খসড়া অনুমোদন করে, যার ফলে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে পারবে। 2017 সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে 4 দিন সফরে বাংলাদেশ ভারতে 2টি সামরিক চুক্তি স্বাক্ষর করে। এটি হচ্ছে বাংলাদেশ ভারতের সামরিক সম্পর্ক। তো ভারতের সাথে ভিন্ন কোন দেশের সামরিক চুক্তি এটিই ছিল প্রথম। এই চুক্তি অনুসারে দুই দেশ যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করবে। ভারত বাংলাদেশকে উভয় দেশই ব্যবহার করে এমন প্রতিরক্ষা পণ্য নির্মাণ ও মেরামতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সহায়তা করবে, এবং বাংলাদেশ সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তি ও রসদ সরবরাহ করবে। ভারত প্রথমবারের মতো সামরিক খাতে অস্ত্র বা সামরিক সরঞ্জাম আদি ক্রয়ের জন্য বাংলাদেশকে $500 মিলিয়ন ঋণ প্রদান করতে সম্মত হয়। এবার আসি আমরা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে। দুই দেশের মধ্যে 700 কোটি টাকার বাণিজ্য হয়। এই বাণিজ্য বন্দরের মাধ্যমে 1000 কোটি টাকাতে গিয়ে পৌঁছায়, অর্থাৎ 300 কোটি টাকা বেড়ে যায়। দ্বিপাক্ষিক বাণিজ্যে 2013-14 সালে ভারত বাংলাদেশে ব্যবসা হয় 6.6 বিলিয়ন মার্কিন ডলারের, এবং যেখানে ভারত রপ্তানি খাতে আয় করে
610 মার্কিন ডলার, আর বাংলাদেশ আয় করে 462 মার্কিন ডলার। 5 বছর পূর্বে এই ব্যবসা ছিল 2.7 মিলিয়ন ডলার, সেটি বেড়ে হয়ে যায় 6.6 বিলিয়ন ডলার, অর্থাৎ দ্বিগুণেরও বেশি বাণিজ্যিক লেনদেন দুই দেশের মধ্যে ঘটে। বাংলাদেশের মন্ত্রিসভা ভারতের সাথে বাণিজ্য ব্যবস্থার ক্ষেত্রে পূর্বোক্ত ব্যবস্থা নতুন করে তৈরি করে, যার ফলে উভয় দেশই দুই দেশের স্থল ও জলপথ ব্যবহার করে তৃতীয় দেশে দ্রব্য সামগ্রী পাঠাতে পারবে। এর ফলে আঞ্চলিক সীমানা কোনো বাধা তৈরি করবে না। এই চুক্তির কারণেই ভারত মায়ানমারে বাংলাদেশের মাধ্যমে দ্রব্য রপ্তানি করতে পারবে। এটি এমন একটি বিধান তৈরি করেছে যার ফলে যদি না কোনো দেশের আপত্তি থাকে, তবে এই ব্যবস্থা 5 বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে। অর্থাৎ চুক্তিটি হয়েছে 5 বছরের জন্য, যদি কোনো দেশের মধ্যে আপত্তি বা বিরোধ সৃষ্টি না হয়, তাহলে এটি আফটার 5 ইয়ার্স অটো রিনিউ হতে থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 6টি চুক্তি ও 16টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে 2017 সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শীর্ষক বৈঠক। শেখ হাসিনা সফরকালে শনিবার বৈঠকটি হয় ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হায়দ্রাবাদ হাউসে। মোট 22টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের সইয়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রকাশ করে। এখন আমরা সংক্ষেপে বা হাইলাইটে একটু দেখি বাংলাদেশ ভারত বিভিন্ন চুক্তি সমূহ। বাংলাদেশ ভারতের প্রধান চুক্তি হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি। 1972 সালে একটি 25 বছর মেয়াদী চুক্তি, যা বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র 3 মাসের মধ্যেই 1972 সালের 19 মার্চ তারিখে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশের পক্ষে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে ছিল 12টি দফা এবং এই চুক্তি ছিল 25 বছর মেয়াদী। চুক্তির মেয়াদ 1997 সালের 19 মার্চ শেষ হয়েছে এবং পরবর্তীতে এই চুক্তি আর নবায়ন করা হয়নি। এখানে চুক্তির ধারাগুলোর উল্লেখ রয়েছে, যেটা তোমরা সময় পেলে পড়ে দেখবে। 1975 সালে বঙ্গবন্ধু শাহাদাত বরণের পর 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের সাথে ঐতিহাসিক গঙ্গা পানির চুক্তি বন্টন স্বাক্ষর হয়। এরপর আবার 2009 সালে ক্ষমতায় আসার পর 2010 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যান। সে সময়ে 100 কোটি ডলার এলসি বা ঋণ রেখা অনুমোদন করে ভারত। এই অর্থে জনপরিবহন, সড়ক, রেলপথ, সেতু আর অভ্যন্তরীণ নৌপথের 14টি প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়। বন্দি বিনিময় চুক্তি 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। 2011 সালের 13ই জানুয়ারি থেকে তা কার্যকর করা হয়। চুক্তি অনুযায়ী কোনো দেশের নাগরিক অন্য দেশে সাজাপ্রাপ্ত হয়ে থাকলে তাকে অনুরোধ ক্রমে ফেরত পাঠাতে পারবে, তবে এর আগেই অনুপ চেটিয়া সহ ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেফতার করে দেশটিতে পাঠানো হয় বলে গণমাধ্যমে খবর বের হয়। ছিটমহল বিনিময় 2015 সালে, যেটা আমরা তখন আলাপ করছিলাম, যে 50,000 অধিবাসীর নাগরিকত্ব নির্ধারিত হয়, সেই চুক্তিটি হচ্ছে ছিটমহল বিনিময় চুক্তি। 2015 সালের জুন মাসে এটি অনুমোদন করা হয়, যার মাধ্যমে দুই দেশের মধ্যে অমীমাংসিত প্রায় 266টি ছিটমহল অমীমাংসিত ছিটমহলের বিনিময় হয়। ভারতের 100 ছিটমহল 266 না 162টি ছিটমহল বিনিময় হয়। এর মধ্যে ভারতের 111টি ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের সাথে। একইভাবে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহলও হয়ে যায় ভারতের অংশ। এখন বিষয়টা আবারও আমি ক্লিয়ার করতে চেষ্টা করি যে এই যে ছিটমহল, বাংলাদেশের 51টা ছিটমহল ছিল ভারতের সীমানার ভিতরে। এগুলা এই 2015 সালে ছিটমহল বিনিময়ের ফলে কি হয়, এই এলাকাগুলো ভারতের সীমানায় ভারতের হয়ে যায়। আর বাংলাদেশের সীমানায় ভারতের 111টি ছিটমহল ছিল, সেগুলা
বাংলাদেশের হয়ে যায়। এবং এর ফলে যে ওই সব ছিটমহলে বসবাসকারী নাগরিক যারা ছিলেন, অধিবাসী যারা ছিলেন, তাদের অপশন দেওয়া হয় যে তোমরা কোন দেশের নাগরিক হতে চাও। তারা যদি, এবং বাংলাদেশের যে সকল, যে 51টি ছিটমহল ভারতে ছিল, তাদের সকলেই ভারতের নাগরিক হিসাবে নিজেদের আহ, আবেদন করে এবং সেটি তারা ভারতের নাগরিকে পরিণত হয়। আর বাংলাদেশে বসবাসকারী যে ভারত অধিবাসী যারা ছিলেন, তাদের মধ্যে 900 জন ভারতে চলে যায়, বাকি যারা তারা বাংলাদেশ নাগরিক হিসাবে বসবাস শুরু করে। নদীর পানি বন্টন বাংলাদেশের ভারত, বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা 54টি। যেহেতু একদম খুবই ক্লোজেস্ট সীমানায় ভারত এবং বাংলাদেশের অবস্থান, ফলে 54টি নদীর অভিন্ন পানি বইছে দুটি দেশের মধ্যে। এর মধ্যে শুধু গঙ্গা নিয়েই দুটি দেশের মধ্যে চুক্তি আছে, যদিও পানি বন্টনের ক্ষেত্রে যে পরিমাণ পানি বাংলাদেশকে দেওয়ার কথা, এটি ভারত প্রায়শই অমান্য করছে বলে অভিযোগ আছে। তারপরেও চুক্তি হয়েছে, এটি একটি কৃতিত্ব, কারণ চুক্তি হওয়ার ফলে বাংলাদেশ ক্লেম করতে পারে যে আমার নির্ধারিত এত হাজার কিউসেক পানি আমি প্রাপ্য, আমাকে দাও, আমাকে দিতে হবে। তারা এটা ক্লেম, দাবি করার অধিকার পায়। এই চুক্তির আগে সেটি ছিল না। আর প্রায় 50 বছর ধরে তিস্তা চুক্তির চেষ্টা চলছে, কিন্তু এটি সম্ভব হচ্ছে না। দেশটির, অর্থাৎ ভারতের উদাসীনতার কারণে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারও প্রবল আপত্তি রয়েছে। ফলে একতরফাভাবে এই নদীটির পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত, অর্থাৎ ভারত এই পানিগুলো সুবিধা পাচ্ছে, বাংলাদেশ এখানে একটু বঞ্চিত হচ্ছে, একটু না অনেক পরিমাণে বঞ্চিত হচ্ছে। বাণিজ্য চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে 1972 সালে প্রথম বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। 2015 সালে স্বাক্ষরিত হয় এই বিষয়ে নতুন দুটি চুক্তি। এর আওতায় দুই দেশের মধ্যে সীমান্ত হাট সহ আরো কিছু বাণিজ্য সম্পর্কিত চুক্তি সম্পন্ন হয়েছে। 2017-18 অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের আকার ছিল 914 কোটি টাকা। এর সিংহভাগই ভারতের অনুকূলে। এটির কারণ হচ্ছে ভারত একটি বৃহৎ রাষ্ট্র, তার অর্থনৈতিক অবকাঠামো অনেক উন্নত, তার বিভিন্ন পণ্য তাদের দেশে উৎপাদিত হয়। আর বাংলাদেশের জনসংখ্যার তুলনায় পণ্য উৎপাদনের পরিমাণ কম। ফলে বাংলাদেশকে বিভিন্ন গৃহস্থালী পণ্য, প্রসাধনী পণ্য সহ নানা ধরনের, ইভেন গবাদি পশু, এসবই ভারত থেকে আমদানি করতে হয়। এরপরেও যেমন ধরো ভেরি রিসেন্ট যে ঘটনা, পেঁয়াজের দাম ভারতে যখন বেড়ে যাওয়া শুরু করলো, অথবা পেঁয়াজ সংকট ভারতে শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিল, ভারত কি করলো, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল। ফলে বাংলাদেশে পেঁয়াজ নিয়ে এক ধরনের সংকট দেখা দিলেও সরকারের তড়িৎ হস্তক্ষেপের ফলে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে সেই পরিস্থিতি বাংলাদেশ সরকার মোকাবেলা করছে। এরকম একটি বৃহৎ রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র যদি সম পর্যায়ে না হয়, তাহলে এই ধরনের ইমব্যালেন্সড অবস্থা সৃষ্টি হবেই, বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে, যেহেতু আমরা সকল দিক থেকে আমাদের বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে আমাদের বাংলাদেশের বাজার জুড়ে ভারতের একটি বড় অংশ রয়েছে আমাদের বাজার। এ কারণেই 914 কোটি ডলারের অধিকাংশই ভারতের অর্জন হিসেবে বিবেচিত। উন্নয়ন সহযোগিতার কাঠামো 2011 সালে সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে একটি উন্নয়ন সহযোগিতা বিষয়ক কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পানি সম্পদ, বিদ্যুৎ, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিকরণ প্রভৃতি। দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি, অর্থাৎ দুইটি দেশের মধ্যে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা সংক্রান্ত একটি চুক্তি ভারতে স্বাক্ষরিত হয়। এই চুক্তি সম্পর্কে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, দ্বিপক্ষীয় বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এক দেশ অন্য দেশের ভূখণ্ড থেকে বিনিয়োগ বৃদ্ধি ও রক্ষার লক্ষ্যে এই চুক্তি হয়েছে। বাংলাদেশ ও ভারত
একে অপরকে সবচেয়ে পছন্দের দেশের মর্যাদা দিয়েছে। বাংলাদেশে ভারতের পণ্য পরিবহন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের ভারতের পণ্য বাংলাদেশের সীমার ভিতর দিয়ে তৃতীয় কোনো একটি রাষ্ট্রে যাবে, অর্থাৎ ট্রানজিট সুবিধা পাবে ভারত। এটি ভারতের দীর্ঘদিনের দাবি ছিল, আহ্বান ছিল, অনুরোধ ছিল বাংলাদেশের ভূমিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার সুযোগ প্রাপ্তি। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ায় এক দেশ আরেক দেশের জল, স্থল ও রেলপথ ব্যবহার করে থার্ড কোনো কান্ট্রি বা তৃতীয় দেশে পণ্য ট্রানজিটের সুবিধা নিতে পারে। 2016 সালে মাসুল অর্থাৎ ট্যাক্সের বিনিময়ে ভারতকে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে বহুমাত্রিক ট্রানজিট সুবিধা প্রদান করে বাংলাদেশ। সড়ক পথে ট্রানজিট দিতে 2015 সালে আখাউড়া আগরতলা সীমান্ত দিয়ে পরীক্ষামূলক চালান পাঠানো হয়, যা পরবর্তীতে আর নিয়মিত হচ্ছে না। ভারতের রেল যাবে বাংলাদেশ হয়ে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম মৈত্রী এক্সপ্রেসের কথা, যেটি বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের যাতায়াতের জন্য করা হয়েছে। এখন বাংলাদেশ ভারতের একটি স্থল রেল চুক্তির একটি চুক্তি ক্লজের মাধ্যমে যে আগামী বছর মাঝামাঝি সময়ে কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে শিলিগুড়ি যাবে, অর্থাৎ কলকাতা থেকে যে ট্রেনটি ঢাকা আসে সেটি আরো এটার লাইন আরো এক্সটেন্ড করে এটা যাবে কোথায়, শিলিগুড়ি। ফলে কি হচ্ছে, ভারতীয় নাগরিক যারা কলকাতা আছেন তারা বাংলাদেশের ভিতর দিয়ে শিলিগুড়িতে যেতে পারবেন ট্রেন পথে। 2011 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে এই বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এজন্য দুই দেশকে তাদের অংশের রেলপথ নির্মাণ করতে হবে। বাংলাদেশের অংশের 7 কিলোমিটার রেলপথ আগামী বছর জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সাবরুমের মানুষের জন্য ফেনীর পানি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 7টি সমঝোতা ও সই চুক্তি হয়েছে। একটি সমঝোতার আওতায় ফেনী নদীর 1.82 কিউসেক পানি প্রত্যাহার করতে পারবে ভারত। এই পানি তারা ত্রিপুরের সাবরুম শহরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ব্যবহার করবে, অর্থাৎ বাংলাদেশের ফেনী জেলার যে নদী, ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি প্রত্যাহার করে ভারত তার যে অঞ্চল ত্রিপুরার সাবরুম শহরে এটি নিয়ে যাবে। কি উদ্দেশ্যে? বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ব্যবহারের জন্য। বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত 8টি রুটে তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পণ্য আনা নেওয়া করতে পারবে। এই জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের পদ্ধতি কি হবে তা নির্ধারণে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে। তো এরপর হচ্ছে সীমান্তে হত্যা বন্ধ করার একটি চুক্তি। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে 2011 সালে বিজিএফ ও বিএসএফ, বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ একটি চুক্তি স্বাক্ষর করে। সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত পারাপারে অস্ত্র ব্যবহার না করার। তবে সীমান্তে আমাদের প্রতিবেশী দেশটির আচরণে তার প্রতিফলন নেই। গত 10 বছরে 294 বাংলাদেশি নাগরিককে হত্যা করে বিএসএফ, অর্থাৎ এই চুক্তিটি যথাযথভাবে পালন করছে না প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটু মেসেজ তোমাদের জন্য রয়েছে, যেটা শুরুতে বললে ভালো হতো। সেটা হচ্ছে সরকারের
সিদ্ধান্ত মোতাবেক যেহেতু আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সরকারের এই বন্ধ থাকার প্রেক্ষিতে একটি নির্দেশনা রয়েছে যে কোনো শিক্ষার্থী এই বন্ধকালীন বা ছুটিকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। তাদের ক্লাস অনলাইনেই হবে। তারা কোনো সুযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠানে এখন প্রবেশ করার। এ কারণেই মূলত সরকার এই নির্দেশনা দিয়েছে। প্রথমত এটি নির্দেশনা যাতে আমরা যে COVID-19 মহামারীতে এই আক্রান্তের হার যাতে বিস্তার লাভ না করে শিক্ষার্থীদের চলাফেরার মাধ্যমে, এটি একটি বিষয়। পাশাপাশি নিরাপত্তাও একটি বিষয়। তো অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটিকালীন সময় কেউই যাবে না। আর এই COVID-19 মহামারী মোকাবেলায় তোমরা সচেতন হবে। ভয় নয়, সচেতনতায় হোক করোনার জয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে যথাসময়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।